বিএনপির স্থায়ী কমিটির অন্যতম ক্ষমতাধর সদস্য সালাউদ্দিন আহমেদকে ঘিরে যে রাজনৈতিক ফর্মুলা ভারতের দিক থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তারেক রহমান অনুপস্থিত থাকাকালে তাকে দলের প্রধান মুখ কিংবা কার্যত নেতৃত্বের জায়গায় বসানোর যে প্রেসক্রিপশন এখন ধীরে ধীরে অকার্যকর প্রমাণিত হচ্ছে। বাস্তবতা হলো, আসন্ন নির্বাচনে সালাউদ্দিন আহমেদ নিজেই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার অবস্থানেই নেই। ফলে যে পরিকল্পনা এতদিন কাগজে কলমে ঘুরছিল, সেটি বাস্তবের রূপ নেওয়ার আগেই মুখ থুবড়ে পড়ছে। গতকাল বিজয় দিবস উপলক্ষে সালাউদ্দিন আহমেদের নিজ নির্বাচনী এলাকা চকরিয়া পেকুয়াতে জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল এক বিজয় র্যালি। প্রত্যক্ষদর্শীদের হিসাব অনুযায়ী সেখানে মানুষের উপস্থিতি ছিল প্রায় লাখের কাছাকাছি। ওই আসনে জামাতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক যদি এই 1 লাখ মানুষের নিজ পরিবারের নারীদের ভোটও নিশ্চিত করতে পারেন, স্ত্রী কন্যা মায়েদের ভোট, তাহলেই সালাউদ্দিন আহমেদের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, এই জামায়াতি জোয়ার ঠেকানোর ক্ষমতা কি সালাউদ্দিন আহমেদের আদৌ আছে? এই 1 লাখ মানুষ কেবল 1 লাখ শরীর নয়, 1 লাখ পরিবার। 1 লাখ পরিবারের নারী সদস্যদের ভোট যোগ করলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা একটু হিসাব করলেই বোঝা যায়। শুধু তাই নয়, এই 1 লাখ মানুষ খুব শিগগিরই প্রত্যেকে দাঁড়িপাল্লা প্রতীকের একানিষ্ঠ প্রচারকে পরিণত হবে। তাদের মুখে মুখে প্রচারণার মাধ্যমে আরও কত লক্ষ ভাসমান ভোট জামাতের ঝুলিতে চলে যাবে, সেটা কল্পনাও করা কঠিন। এই বাস্তবতায় সালাউদ্দিন আহমেদ তার নিজের আসনেই করুণ পরাজয়ের মুখোমুখি হবেন। প্রথমে প্রতিদ্বন্দ্বী কে, তার ব্যক্তিগত যোগ্যতা কতটুকু, কিংবা সে জামাতের কত বড় নেতা, এই প্রশ্নগুলো তেমন কোনো গুরুত্বই পাবে না। একটাই বিষয় ফ্যাক্টর হিসেবে কাজ করবে, আর সেটা হলো দাঁড়িপাল্লা প্রতীক। আর সেই প্রতীকের কাছেই হার মানতে হবে সালাউদ্দিন আহমেদকে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই আসনে বিএনপির ঐতিহাসিক ভোট ব্যাংকও তাদের পক্ষে তেমন সহায়ক নয়। অতীতেও এখানে জামাতের কাছে বিএনপির পরাজয়ের নজির রয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসেই এর উদাহরণ আছে। 1991 সালের নির্বাচনে কক্সবাজার 1 আসনে বিএনপির মাহমুদুল করিম এবং আওয়ামী লীগের জহিরুল ইসলামকে পরাজিত করে জামাতের প্রার্থী এনামুল হক মঞ্জু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সেই নির্বাচনে বিএনপি দ্বিতীয়ত দূরের কথা 3য় স্থানে অবস্থান করছিল। কাজেই আজ সালাউদ্দিন আহমেদের হার এবং জামাত প্রার্থী ফারুকের জয় কোনো কল্পকাহিনী নয়, বরং দৃশ্যমান বাস্তবতা। তবে এটাও সত্য যে এই আসনে গতকালই প্রথম এমন জনসমাগম হয়নি। এর আগেও একাধিকবার লাখ ছাড়ানো মিছিল হয়েছে, কিন্তু সেসব দৃশ্য মূলধারার মিডিয়ায় কার্যত অদৃশ্য ছিল। মিডিয়া ছিল এক প্রকার ব্ল্যাক আউটের। কক্সবাজারের প্রসঙ্গ বাদ দিলেও গতকাল ঢাকায় জামাতের যে লাখো মানুষের মিছিল হয়েছে, সেটা কি কোনো প্রধান গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরেছে? বাস্তবতা হলো করেনি। জামাত আমিরের নেতৃত্বে বিজয় দিবসের সেই মিছিল এতটাই বিশাল ছিল যে এর শুরু ও শেষ একসঙ্গে ক্যামেরাবন্দি করাও সম্ভব হয়নি। অথচ সেই বিশাল আয়োজনকে মিডিয়া জাতির সামনে অত্যন্ত বিকৃতভাবে উপস্থাপন করেছে। আমিরের বক্তব্য কেটে ছেটে মোচড় দিয়ে প্রচার করা হয়েছে, এই মর্মে যে ডাক্তার শফিকুর রহমান নাকি ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, আমরা ভালো হয়ে গেছি, আমাদেরকে একবার সুযোগ দেন। অথচ বাস্তবতা হলো, এই বাক্যগুলো তিনি নিজের বক্তব্য হিসেবে বলেননি। তিনি এগুলো শেখ হাসিনার 1996 সালের একটি বক্তব্য উদ্ধৃত করেছিলেন। সেখানে শেখ হাসিনা বলেছিলেন, আমরা ভালো হয়ে গেছি, আমাদের একটিবার সুযোগ দেন। এই মিডিয়ার কারসাজি এবং জামাতের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গ তুলে ধরে শিবিরের কেন্দ্রীয় কমিটির নেতা নাঈম তাজওয়ার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 5ই আগস্টের পর জামাতের অনেক কিছু নিয়েই ব্যাপক প্রশংসা হচ্ছে। নিঃসন্দেহে জামাত ইসলামপন্থী জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, কিন্তু আজ কথা বলা দরকার জামাতের ব্যর্থতম একটি বিভাগ নিয়ে, জামাতের প্রচার ও মিডিয়া বিভাগ। 5ই আগস্টের পর সবার আগে ফ্যাসিবাদী অবস্থায় ফিরে গেছে মিডিয়া। 5ই আগস্টের পরেই পরিকল্পিতভাবে একের পর এক মিডিয়া দখল নেয় বিএনপি। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, RTV, নিউজ 24 একের পর এক মিডিয়া বিএনপি দখল করে। গত কয়েক মাসে এর ফলাফল দেখেছেন। গতকাল শিবির সারা দেশে একের পর এক কর্মসূচি পালন করেছে। কয়টি কর্মসূচি আপনারা টিভি কিংবা পত্রিকায় দেখেছেন? জামাত এত আয়োজন, সেগুলোর কয়টাই বা মিডিয়ায় এসেছে? অথচ ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব কোথায় গিয়ে শিবিরকে নিয়ে কি মন্তব্য করেছেন, সেটা সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। জামাত আমিরের বক্তব্য বিকৃত করে দিনে প্রচার, রাতে সেই বিকৃত বক্তব্য নিয়েই টকশো। সব মিলে স্পষ্ট বোঝা যায় পুরো বিষয়টি অত্যন্ত সুপরিকল্পিত, এবং এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির মিডিয়া ব্যবস্থাপনা। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে জামাতের প্রচার ও মিডিয়া বিভাগের ভূমিকা কি? তারা কি নিজেদের ফোরামে জবাবদিহির আওতায় আসে? জানা নেই।
অথচ তাদের অনেকেই একসময় শিবিরের দায়িত্বশীল ছিলেন। শিবিরের মিডিয়া সম্পাদক থাকাকালে যদি এমন টানা ব্যর্থতার রিপোর্ট আসতো, তাহলে সংশ্লিষ্ট সম্পাদককে প্রকাশ্য প্রোগ্রামে জবাবদিহি করতে হতো, এমনকি চোখের পানি ফেলতে হতো, এটা নিশ্চিত। বর্তমান যে রাজনৈতিক বাস্তবতায় জামাত দাঁড়িয়ে আছে, সেই অবস্থান থেকেও যদি তারা সফল হতে ব্যর্থ হয়, তার প্রধান দায়ভার পড়বে এই মিডিয়া বিভাগের ওপর। আপনাদের জবাবদিহি করানোর ক্ষমতা আমাদের নেই। বহু মানুষ আপনাদের অগণিত পরামর্শ দিয়েছে, কিন্তু বাস্তব কাজে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। মনে রাখবেন, ইসলামপন্থীদের মাঝে যে আশার সঞ্চার হয়েছে, আপনাদের অব্যবস্থাপনায় যদি তা হতাশায় রূপ নেয়, তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, সতর্ক হন, নইলে আপনারা নিজেরা ডুববেন আর অন্যদেরও সঙ্গে নিয়েই ডুববে। বাস্তবতা হলো, জামাত যদি কখনো ধসে পড়ে, তার অন্যতম কারণ হবে নিজস্ব শক্তিশালী মিডিয়া গড়ে তুলতে ব্যর্থ হওয়া। নিজস্ব মিডিয়া না থাকা এবং প্রচলিত মিডিয়ার উপর নিয়ন্ত্রণ না থাকার ফলেই বড় ধস নামবে। মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে মিডিয়া ন্যারেটিভ অনেক সময় কোটি কোটি মানুষের সমর্থনের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। জামাত যদি এই একই জায়গায় মনোযোগ বাড়াতে পারে, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয় অনিবার্য হবে। দর্শক, আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।